একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে। দর্শক, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা, এবং সে কাজটি করতে এসে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার শেখ নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানার। এবং বলে রাখি, আজও আমাদের সঙ্গে আছেন একজন অতিথি, আছেন বিডি জবসের প্রতিষ্ঠাতা ও বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাসুর। আমরা আমাদের অতিথির সঙ্গে কথা বলবো, তবে তার আগে ছোট্ট করে কয়েকটি তথ্য জানিয়ে রাখতে চাই। দর্শক, আমরা আজকে ফ্যাক্ট চেক করতে গিয়ে দেখলাম বেশ কয়েকটি ফ্যাক্ট চেক আমাদের চোখে পড়েছে। যেমন ৫ বছর আগে আওয়ামী লীগের ২ নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ৭ বস্তা এবং সিন্দুক ভর্তি টাকা। সেই খবরের পুরনো একটা ভিডিওর সাথে এবার নতুন কিছু ফুটেজ যুক্ত করে দেওয়া হয়েছে। তৈরি করা হয়েছে নতুন একটা ভিডিও, তারপর ফেসবুকে সেটা ছড়িয়ে দেওয়া হলো। দাবি করা হলো বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বাসা থেকে উদ্ধার হয়েছে ৭ বস্তা টাকা। এবং পুরো বিষয়টি যে মিথ্যা এবং গুজব, সেটাই নিশ্চিত করে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার। ওদিকে থাইল্যান্ডে চুরি করতে গিয়ে নাকি ধরা পড়ে ২৫ লক্ষ টাকা মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন অভিনেত্রী বাঁধন, এমন শিরোনামে RTV ডিজাইন সংবলিত একটা ফটোকার্ড প্রচার করা হয়েছে। পরে জানা গেল এমন কোনো খবর RTV প্রচার করেনি। এখানে শেষ নয়, ফেসবুকে সাংবাদিক মাসুদ কামালের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি গ্রেফতারের আশঙ্কা জানাচ্ছেন। পরে ফ্যাক্ট চেক হলো এবং দেখা গেল গ্রেফতারের আশঙ্কা জানিয়ে মাসুদ কামাল কোনো বক্তব্য দেননি। তার ভিডিও বক্তব্য প্রযুক্তি সহায়তায় কাটছাঁট করে মিথ্যা দাবিতে ইন্টারনেটে ছড়ানো হয়েছে। আমরা দেখেছি দর্শক, বেশিরভাগ ভিডিও হচ্ছে ফেক কিংবা পুরনো, কিন্তু নতুন করে সেগুলো ছড়ানো হচ্ছে নতুন দাবিতে, এবং বিভিন্ন ফেসবুকের পেজ থেকে একসাথে ধারাবাহিকভাবে সেগুলোকে পোস্ট করা হচ্ছে। আমরা আসলে সমাধান খুঁজতে চাই, সামনে নির্বাচন, কী ধরনের সংখ্যা তৈরি হবে, সমাধানের পথ কি সেটাও জানতে চাই। এবং আগে জানিয়েছি আমাদের সঙ্গে আছেন বিডি জবসের প্রতিষ্ঠাতা ও বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাসুর। ফাহিম মাসুর, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে দ্বিতীয়বারের মতো আয়োজনে আপনাকে পাচ্ছি এবং খুব সংক্ষেপে আসলে কিছু পরামর্শ জানতে চাই, কারণ আজকেও আমরা দেখেছি নির্বাচনী কমিশনের একটা বিশেষ ব্রিফিং হয়েছে। নির্বাচনের রোড ম্যাপে যে আমরা আছি সেটা বারবার বোঝা যাচ্ছে, সাথে একটা শঙ্কাও তৈরি হচ্ছে, কারণ এবার বলা হচ্ছে গুজব একটা নতুন মাত্রা পেতে যাচ্ছে। আসলে সব কিছু মিলিয়ে আসলে কী ধরনের শঙ্কা আপনি ফিল করছেন এবং সমাধানের জায়গাটা একটু বলবেন, সচেতনতার জায়গাটা। জি, ধন্যবাদ। আসলে আপনি যেই প্রসঙ্গটা উঠালেন নির্বাচন সংক্রান্ত মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এটা কিন্তু আসলে শুধুমাত্র যে আমরা ফেস করছি তা না। আপনি যদি দেখেন গত বেশ কয়েকটা দেশের, বড় বড় গণতান্ত্রিক দেশের, আমেরিকা বলেন, ভারত বলেন, সেখানে কিন্তু দেখা গেছে যে নির্বাচনের সময়কালে এই সোশ্যাল মিডিয়া ভিত্তিক ডিসইনফরমেশন অ্যান্ড মিসইনফরমেশন এটা একটা বড় উচ্চতায় চলে যায়। কারণ এখানে যেহেতু স্টেকটা অনেক বেশি, প্রতিপক্ষকে ঘায়েল করার একটা ব্যাপার থাকে, সেখানে ব্যাপারটা অনেক বেশি থাকে। এবং এইবার আসলে যদি বলেন, আমরা জানি যে গত কয়েক মাসে AI রিলেটেড টেকনোলজি মানে একটা বেশ বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। কারণ এখনকার AI বেসড কন্টেন্টগুলো কিন্তু এমন অলমোস্ট রিয়েল লাইফের মতনই তারা প্রোডাকশন হয়, বা এটা ভিডিও বলেন বা ছবি বলেন, সেখানে কিন্তু আসলে বোঝাটা খুবই মুশকিল সাধারণ এক্সপার্ট না হলে। তো সেই জায়গাটাতে ফেক ভিডিও, ফেক ছবি, এগুলোর কিন্তু এক ধরনের বড় প্রচারণা হবে, এবং এগুলিকে ইলেকশনের জন্য ব্যবহার করা হবে। এখন হয়তো আমাদের মতো মানুষজন হয়তো এটা দেখলে বুঝবে যে এটা আসলে ফেক, কিন্তু সাধারণ মানুষ যারা আসলে ইন্টারনেট প্রথমবারের মতো ব্যবহার করছে বা অল্প ব্যবহার করছেন, পার্টিকুলারলি গ্রামের মানুষ বা একটু বয়স্ক মানুষজন, তাদের জন্য কিন্তু আসলে খুব ডিফিকাল্ট কোনটা ফেক এবং কোনটা রিয়েল। তো সেই জায়গাটাতে একটা বড় ঝুঁকি থাকেই। এখন যদি আপনি সলিউশনের কথা চিন্তা করেন, আমার কাছে আসলে টেকনোলজিক্যাল কোনো সলিউশন নাই বা আইনগতভাবে কোনো সলিউশন নেই। কেননা এগুলি কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যেই অ্যাকাউন্টগুলো থেকে এগুলি করা হচ্ছে, সেই অ্যাকাউন্টগুলো ইটসেলফ ভুয়া অ্যাকাউন্ট। তো সেই জায়গাটাতে যেহেতু আমাদের দেশে এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর অফিস নেই, সে যদি বলেন ফেসবুক বা ইউটিউবে, সেখানে কিন্তু আপনি তাদেরকে সরাসরি দায়ী করতে পারছেন না বা তাদেরকে বলতে পারছেন না যে এই কন্টেন্টগুলোকে আসলে যাতে রিমুভ করা হয় ইনস্ট্যান্টলি, বা এগুলি যাতে পারমিশন না দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে একটাই মাত্র সলিউশন,
যে আমাদের জন সচেতনতা বৃদ্ধি করতে হবে। যেমন একদম একদম এটা হয়তো একদম পরিকল্পিতভাবে ধাপে ধাপে এই ডিজিটাল লিটারেসি জায়গাটা আসলে সচেতনতার বিকল্প কিছু নেই। কিন্তু একটা বিষয় আসলে অনেকে আমাদের কাছে জানতে চান, ধরুন যে অপতথ্যগুলো ক্রস বর্ডিং হচ্ছে, যে ক্রস বর্ডার থেকে যেগুলো ছড়াচ্ছে, দেশের বাইরে থেকে যেগুলো ছড়াচ্ছে, বুঝলাম সেগুলোর ক্ষেত্রে এক ধরনের জটিলতা আছে তাদেরকে ধরার, কিন্তু দেশের মধ্যে থেকে যারা গুজব ছড়াচ্ছে, আমাদের দেশে তো এরকম সাইবার এক্সপার্ট আছে নিশ্চয়ই, যারা আসলে সেই সার্ভার বা আইপি ধরে ধরে এই গুজবকারীদের শনাক্ত করতে পারে অন্তত দেশের ভেতরে, তাহলে তো একটা দৃষ্টান্ত তৈরি হয়। দেখেন, আমরাও তো বলতে পারি এটা, কারণ এখানে যেটা একটু আগে বললাম যে দেশের থেকে যেই অ্যাকাউন্টগুলো থেকে এগুলো ছড়ানো হচ্ছে সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফেক অ্যাকাউন্ট। এখন ফেক অ্যাকাউন্টগুলো কিন্তু আসলে ট্র্যাক করা এগুলো, এবং এগুলি এত বেশি নাম্বার অফ ফেক অ্যাকাউন্টস আছে আসলে, যেমন অনেক ক্ষেত্রে বলা হয় যে বাংলাদেশে যত ফেসবুক অ্যাকাউন্ট আছে তার 30-40% আসলে ফেস অ্যাকাউন্ট। আপনি আসলে কয়টা বন্ধ করবেন, এবং এই বন্ধ করার মতো প্রযুক্তিক সক্ষমতাও আসলে আমাদের মানে যারা আইন শৃঙ্খলা বাহিনী তাদের আছে কিনা সেটাও একটা প্রশ্ন। এবং এগুলি আসলে সত্যি কথা বলতে আইপি দিয়ে ট্র্যাক করে একটা বন্ধ করবেন, এখানে আরেকটা হবে, তো সেই জায়গাটাতে আসলে ভেরি ডিফিকাল্ট করা। তো আমি আসলে মনে করি, যেমন ধরেন কথার কথা যে বর্তমানে যে কাজগুলো হচ্ছে, ফ্যাক্ট চেকিং যে প্ল্যাটফর্মগুলো হচ্ছে, সেটাও কিন্তু আরও বেশি হওয়া উচিত। আমি জানি ভারতের ক্ষেত্রে কিন্তু প্রচুর কয়েকশো ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন গড়ে উঠেছে, এবং সেই ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশনগুলো কিন্তু প্রফেশনাল, যেরকম মিডিয়া একটা বিজনেস, এবং সেরকম ফ্যাক্ট চেকিংও কিন্তু এক ধরনের লিগাল বিজনেস অনেক কান্ট্রিতে। বাংলাদেশে আসলে ফ্যাক্ট চেকিংটা যারা করছে একেবারেই ভলেন্টারিভাবে করছে, তো সেই জায়গাতে এক ধরনের কমার্শিয়াল, এক ধরনের লিগাল স্ট্রাকচার তৈরি করতে হবে, এবং প্রয়োজন হলে বিভিন্ন মিডিয়াগুলো, যেমন মেইন স্ট্রিম মিডিয়াগুলোরও আসলে ফ্যাক্ট চেকিং উইং থাকা উচিত, আর্ম থাকা উচিত, এবং সরকারও আসলে কিছু ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশনকে আসলে সাপোর্ট দেওয়া উচিত, বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়া উচিত, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, অন্য ধরনের সাপোর্ট দেওয়া উচিত। সবশেষ একটা বিষয় একটু সংক্ষেপে জেনে না আমরা আলাপটা শেষ করবো, সেটা হচ্ছে ভারতের প্রসঙ্গ যখন আসলো, ওখানে ফ্যাক্ট চেকিং ডিপার্টমেন্ট যেমন আছে, অনেক অনেক গড়ে উঠেছে, সরকারের পৃষ্ঠপোষকতাও সেগুলোর ক্ষেত্রে আছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে তারা শুধুমাত্র একটা নির্দেশনা দিয়ে তাদের দেশে যে ইউটিউব প্ল্যাটফর্মগুলো আছে সেখানে বাংলাদেশের 7টা টিভি চ্যানেলের ইউটিউব যেটা লাইভ স্ট্রিমিং সেটা বন্ধ করে দিল, সেখানে দেখা যাচ্ছে না। মানে তারা আসলে টেক জায়ান্টদেরকে ডিল করতে পারছে, আমরা কেন পারছি না? আসলে তারা টেক জায়ান্টকে ডিল করতে পারছে কেননা তাদের ওখানে প্রতিটা যে বড় বড় প্ল্যাটফর্ম যেগুলো আছে, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টুইটার, সবার কিন্তু অফিস কিন্তু ভারতে আছে। কারণ ভারত আসলে একটা বড় মার্কেট, সেইখানে কমার্শিয়াল কারণেই তাদেরকে এই অফিস এবং তাদের লিগাল স্ট্রাকচার মেনে চলতে হয়। বাংলাদেশে যেহেতু মার্কেটটা, মানে অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটটা অত বড় না, সেই জন্য কিন্তু কেউই আসলে বাংলাদেশে অফিস স্থাপন করেনি, এবং আমাদের এখানে তারা রেজিস্টার্ডও না। এবং বাংলাদেশে আসলে আইনগত কিছু সমস্যা আছে, যেখানে ভারত তাদের কিছু আইনগত প্রোটেকশন দেয়, যে পার্টিকুলারলি কোনো একটা প্ল্যাটফর্মে যদি কোনো কন্টেন্ট থাকে, সেটা দায়িত্ব প্ল্যাটফর্মগুলো নেওয়া হয় না, সেটা কন্টেন্ট যারা আপলোড করে তাদের নেওয়া হয়। কিন্তু বাংলাদেশের বর্তমান আইনে ফেসবুক বা ইউটিউবে বা টুইটারে যদি এমন কোনো একটা আপত্তিকর কন্টেন্ট থাকে, তাহলে কিন্তু পুরো প্ল্যাটফর্মের লিগাল রেসপন্সিবিলিটি চলে আসে। তো সেই জন্য এই প্ল্যাটফর্মগুলো বাংলাদেশে আসলে এই লিগাল কারণ এবং কমার্শিয়াল, এই দুই কারণেই বাংলাদেশের আইনগতভাবে অফিস এখনো তারা নেয়নি। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় আস্তে আস্তে সরকারের পদক্ষেপ নিতে হবে, যে অ্যাটলিস্ট আইনগত যে প্রবলেমগুলোর জন্য তারা বাংলাদেশে অফিস করছে না, সেটাকে আমরা অনেকদিন ধরে বলছি, সেই ব্যাপারটাকে আসলে সলভ করাটা জরুরি, এখন আসলে খুবই গুরুত্বপূর্ণ। তাদেরকে আসলে কন্ট্রোল করা যাবে। একদম, আমি আপনার সঙ্গে যখন সামনে আলাপ হবে তখন আসলে টেক জায়ান্টদের সঙ্গে আমাদের যোগাযোগটা কিভাবে বাড়ানো যায়, কি জটিলতা রয়ে গেছে, সেগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে আশা করি। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ বিডি জবসের প্রতিষ্ঠাতা ও ব্যাসিসের সাবেক সভাপতি ফাহিম মাসুর। এবং দর্শক, আপনারা ছিলেন এতক্ষণ ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারা যুক্ত হতে পারেন, যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটা স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tvgmail.com এই ঠিকানায়, অথবা ফেসবুকে যুক্ত হতে পারেন www.facebook/fakenewsscanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথেই।